সালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আল জুবায়ের, সহকারী শিক্ষক, শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল, এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাগরপুর উপজেলা শাখার নির্বাচিত অর্থ সম্পাদক। বিগত 8ই নভেম্বর থেকে 3 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 27 নভেম্বর থেকে সারা দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুরু হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি। তো এই সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি স্থূলভাবে জানাবেন এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী? ধন্যবাদ আপনাকে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে দাবি আদায়ের আন্দোলন চলছে, এই বিষয় নিয়ে সারা দেশ যখন সোচ্চার হয়ে উঠেছে, সেই সময় আপনারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আপনার যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নের বিষয়ে আমি কিছু বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কী, আমাদের যে আন্দোলন চলছে, আন্দোলনের উদ্দেশ্য কী। তো আসলে এটা স্বতঃসিদ্ধ কথা, বা এটা সবাই জানে, এটা সবাই স্বীকার করে। সেটা হলো, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এবং একটা জাতি হিসাবে তখনই গড়ে ওঠে যখন তার শিক্ষার ভিত্তিটা মজবুত হয়। আর শিক্ষার ভিত্তি মজবুত হবে প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে। যে দেশের প্রাথমিক বিদ্যালয়ে যত বেশি উন্নত শিক্ষা দিতে পারবে, সেই দেশ তত দৃঢ় ভিত্তি নিয়ে গড়ে উঠবে। তো প্রাথমিক বিদ্যালয়ে উন্নত শিক্ষা কখন হবে? যখন আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করব, সেই শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের জীবন মান, সার্বিক উন্নয়ন যখন হবে। তো আমরা একটা জাতিকে উন্নত জাতি হিসেবে গড়তে চাই, অথচ সেই জাতি গঠনের কারিগর যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে পিছিয়ে রেখে কখনো প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে না, কখনো এই প্রাথমিক শিক্ষাকে পিছিয়ে রেখে একটা দেশের উন্নয়ন হবে না, একটা জাতির উন্নয়ন হবে না। তো আমরা যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা স্থান দিতে চাই, একটা স্থানে নিয়ে যেতে চাই, তো এটা যদি চাই আমরা আসলেই মন থেকে, তাহলে প্রথমেই প্রাথমিক শিক্ষার দিকে আমাদেরকে নজর দিতে হবে, এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছে এদের উন্নয়নের ব্যাপারে চিন্তা করতে হবে। প্রাথমিক শিক্ষকরা যদি পিছিয়ে থাকে, আপনি চিন্তা করে দেখেন, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটা, যার আন্ডারে এই প্রাথমিক শিক্ষকরা রয়েছেন, তো এই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের সর্বনিম্ন পর্যায়ে আছেন শিক্ষক। এই যদি হয় অবস্থা, তাহলে তো সেখান থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয়। জি, ধন্যবাদ। যাদের মাধ্যমে ধন্যবাদ। সবচেয়ে যাদেরকে দিয়ে, যাদের উপর ভিত্তি করে আপনি একটা জাতিকে গঠন করবেন, তাদেরকে যদি আপনি একটা ডিপার্টমেন্টের সর্বনিম্ন পর্যায়ে রেখে দেন, জি তাহলে তো আপনি এখানে ভালো কিছু আশা করতে পারেন না। জি আমাদের জি উদ্দেশ্য জি হলো, আমাদের এই প্রাথমিক শিক্ষা উন্নয়ন হবে, প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা তাদের উন্নয়ন হবে, এবং এর মাধ্যমে এর ভিতর দিয়ে সমগ্র দেশ ও জাতির উন্নয়ন হবে। আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 দফা দাবিগুলো কি কি, এবং এই দাবিগুলো আসলে কেন জরুরি, এবং আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে এগুলো কীভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের 3 দফা দাবিগুলো, প্রথম দাবি হচ্ছে যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান। আমাদের দ্বিতীয় যে দাবি হচ্ছে সেটা হলো 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের যে সমস্যা, এই সমস্যার সমাধান। এবং 3 নম্বর দাবি হচ্ছে যে শতভাগ পদোন্নতি। তো একজন প্রাথমিক শিক্ষক হিসাবে আমি বলবো যে, প্রথমত আমাদের এই একই নিয়োগ বিধি, একই নিয়োগ যোগ্যতা, স্নাতক সমমান অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে আপনি যদি লক্ষ্য করেন, যে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর নিয়োগ, তারপরে আপনি পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, তারপরে উপসহকারী কৃষি অফিসারের নিয়োগ, তো এই ধরনের আরও বেশ কিছু নিয়োগ আছে যেখানে আপনি দেখবেন যে নিয়োগ বিধিতে স্নাতক সমমান এবং সেখানে দশম গ্রেড প্রদান করা হয়। শুধু আমাদেরকেই এখানে পিছিয়ে রাখা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো যে ডিপার্টমেন্টেই প্রাথমিক ডিপার্টমেন্টেই আমাদের পিটিআই সংলগ্ন যে পরীক্ষণ বিদ্যালয়গুলো আছে, সেখানে যে সিলেবাস, যে কারিকুলাম অনুসরণ করা হয়, আমরা সেই একই কারিকুলামে পড়িয়ে থাকি, অথচ আমাদেরকে দেওয়া হচ্ছে যে 14তম গ্রেড আর 13তম গ্রেড, এবং যারা পিটিআই সংলগ্ন যারা প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে দেওয়া হচ্ছে দশম গ্রেড। তো এই বৈষম্য আমরা চাই যে এটা যাতে দূর করা হয়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে একজন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি যদি তার সর্বোচ্চটা দিতে চান, আপনি তাকে পিছিয়ে রেখে কখনোই পারবেন না সর্বোচ্চটা নিতে। আর বর্তমানে বিভিন্ন জায়গা থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন ভালো ভালো ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এসে এখানে নিয়োগ পাচ্ছে, কিন্তু এখানে তারা থাকছেন না। কারণ কি? এখানে তারা তাদের কোয়ালিটির যে মূল্যায়ন, সেই মূল্যায়ন তারা পাচ্ছেন না। তো না 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 পাওয়ার কারণে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে ট্রানজিট পেশা হিসেবে তারা নিচ্ছেন। তো যদি তারা এখানে না থাকেন, ভালো ছাত্ররা যদি এখানে না থাকেন, ভালো শিক্ষকরা যদি এখানে না থাকে, তাহলে তো এই ডিপার্টমেন্ট উন্নয়ন হবে না। তো এদেরকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই যে 3 দফা দাবি, এটা অবশ্যই পূরণ করতে হবে।
এবং আমাদের যারা এখানে আছে তাদের দিকে লক্ষ্য করে তাদের প্রতি যে বৈষম্য তৈরি করা হয়েছে এই বৈষম্য নিরসন আমরা চাই। তো এই হিসাবে আমরা আশা করি যে আমাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন হবে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা জানি যে সরকারি প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ, এটি একটিমাত্র প্রিলি পরীক্ষা দিয়ে সরাসরি নিয়োগ দেয়া হয়ে থাকে। তো এর বিপরীতে আপনি গ্রেড পরিবর্তন কতটা যৌক্তিক বলে মনে করেন? আসলে একটি মাত্র পিলি পরীক্ষা দিয়ে নিয়োগ দেওয়ার যে বিষয়টা, এটা তো আসলে সরকারি সিদ্ধান্তের বিষয়। তো এটা সরকারই এটাকে পরিবর্তন করতে পারে যে একটি মাত্র পিলি পরীক্ষা দিয়ে। এটা আসলে এটাকে অজুহাত হিসাবে দাঁড় করানো আমি মনে করি যে ঠিক হবে না। কারণ আপনি যদি বলেন যে একটি মাত্র পিলি পরীক্ষা দিয়ে অন্য কোথাও এই জাতীয় নিয়োগ হয় না, আ তাহলে আপনি এটা পরিবর্তন করেন। আমার সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এটাকে পরিবর্তন করে ফেলেন। পরিবর্তন করেন। কিন্তু এটাকে পরিবর্তন না করে আপনি আমাদেরকে পিছিয়ে রাখবেন ইচ্ছাকৃতভাবে, এটা তো হবে না। এটাকে যদি মনে করেন যে না একটি মাত্র পিলি পরীক্ষা দিয়ে সম্ভব না, এটা আরও কিছু কয়েকটা পরীক্ষা ধাপে, ধাপে নিয়ে তারপর এটাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা তো না করবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। তো এটাকে পরিবর্তন করে ফেলেন। এটা তো সরকারি সিদ্ধান্তের বিষয় এটা। আর আমরা মনে করি যে যদি আমাদেরকে দশম গ্রেড দেওয়া হয় তাহলে এটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তখন পিএসসির আন্ডারে চলে যাবে। তো যদি বলেন যে কেন এটা চাই, তাহলে এটা তো সরকারি সিদ্ধান্তের বিষয়। আর দ্বিতীয়ত আমরা বলব দশম গ্রেড দিলে একাই পরিবর্তন হয়ে যাবে এটা। যদি বলেন যে না ওটা রাখবো আমরা। তো এটা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তো আমাদের দশম গ্রেড দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্রশ্ন আসবে না তখন সামনে আশা করি। জি, ধন্যবাদ। আমরা শেষ একটি প্রশ্ন করতে চাই। দাবি বাস্তবায়নে সরকার যদি দেরি করে তাহলে পরবর্তী কর্মসূচি আপনাদের কী হতে পারে? ধন্যবাদ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে দাবি বাস্তবায়নে যদি দেরি হয়। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি এবং সর্বশেষ বিগত 8ই নভেম্বর 2025 আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করি এবং এখানে সমগ্র বাংলাদেশের সমস্ত শিক্ষক এখানে একত্রিত হয়। এবং 8ই নভেম্বর যে ঘটনা ঘটে সেখানে আমরা দেখেছি যে আমরা কলম সমর্পণ একটা কর্মসূচি জাস্ট এটা শাহবাগে যে আমরা জুলাই স্মৃতিস্তম্ভ যেখানে আছে সেখানে আমরা কলম সমর্পণ করবো, এটা আমাদের কর্মসূচি ছিল। সেখানে পুলিশ বাধা দেয় এবং একটা পর্যায়ে পুলিশের হামলায় আমাদের অনেক শিক্ষক শতাধিক শিক্ষক সেখানে আহত হন। আমাদের 5 জন শিক্ষক, প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান সহ 5 জন শিক্ষক সেখানে কারাবন্দী হন, পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আর আমাদের এই আন্দোলনে আহত একজন শিক্ষক ফাতেমা আক্তার চাঁদপুরের, উনি 16ই নভেম্বর উনি ইন্তেকাল করেন। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তো এরপরে সরকারের পক্ষ থেকে আমাদেরকে 10ই নভেম্বর আমাদেরকে সরকারিভাবে সচিবালয়ে আমাদেরকে ডাকা হয়। আমাদের প্রতিনিধিগণ সেখানে থাকেন এবং সেখানে একটি আমাদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিজিএফআই, এনএসআই সহ সবাই সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে আমাদেরকে এই বিষয়ে আশ্বাস প্রদান করা হয় যে আমাদের যে দাবিগুলো পূরণ করা হবে এবং একটা প্রেস রিলিজ সেখানে দেওয়া হয়। যেটা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উনার যে একটা পেজ আছে, সরকারি পেজ ফেসবুকে, সেখান থেকেও এই প্রেস রিলিজটা প্রকাশ করা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে এই বিষয়ে কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কাঙ্ক্ষিত যে অগ্রগতি সেটা আমরা দেখতে পাই না। দেখতে না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যারা কেন্দ্রীয় পর্যায়ে এই শিক্ষক যে দাবি বাস্তবায়ন পরিষদ, সেই দাবি বাস্তবায়ন পরিষদে যারা প্রধান আহ্বায়ক আছেন, যারা এই আহ্বায়কবৃন্দ, ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা 27 নভেম্বর থেকে আবারও কর্মবিরতিতে যাই। তো আমাদের এই দাবি যাতে পূরণ হয় সেজন্য। তো মূলত কাঙ্ক্ষিত অগ্রগতি হলে আমরা এই কর্মবিরতিতে যেতাম না। তো 27 নভেম্বর কর্মবিরতিতে যাওয়ার মূল কারণ হলো এটাই যে আমাদের পূর্বে যে সরকারি আশ্বাস দেওয়া হয়েছিল, এই আশ্বাসে কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। তো সেই কর্মবিরতি এখনো অব্যাহত আছে। আপনারা জানেন যে এর আগে 2006 সালে প্রাথমিক শিক্ষকরা এই দাবি নিয়ে মাঠে নেমেছিলেন। তো সেই সময় সমগ্র বাংলাদেশের সমগ্র স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে সেখানে 26 দিন তালাবদ্ধ অবস্থায় ছিল। তো আমাদের পরবর্তী কর্মসূচি কী আসবে এ বিষয়ে আমাদের যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন ওনারা এখন আমাদেরকে জানাবেন অচিরেই আশা করি। কারণ আজকেও একাধিকবার আমাদের ডিজি মহোদয়ের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের মিটিং হয়েছে। তো আশা করি খুব অল্প সময়ের ভিতরেই আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তবে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় অবশ্যই আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। কারণ আমাদের এই দাবি যৌক্তিক এবং আমাদের এই দাবি পূরণ করতে গিয়ে আমাদের একজন সহকর্মী উনি মৃত্যুবরণ করেছেন, আমাদের একাধিক সহকর্মী ওনারা আহত হয়েছেন। তো শিক্ষকদের রক্ত ঝরেছে, এটা আমরা এত সহজেই এই বিষয়গুলো আমাদেরকে মর্মাহত করেছে। আমরা যে খুব সহজে এই বিষয়টাকে আমরা অ্যাভয়েড করে যাব তার কোনো সুযোগ নেই। কারণ এখন আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি দাবি বাস্তবায়ন করতে চাই, সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ওনারা খুব দ্রুতই আমাদের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আমরা আমাদের স্কুলে ফিরে যেতে পারি, আমাদের ক্লাসে ফিরে যেতে পারি, আমাদের শিশুরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো শিশুরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আমরা বাধ্য হচ্ছি, আমাদের কিছু করার নেই। বাধ্য হয়ে আমাদেরকে এই পথ বেছে নিতে হয়েছে, আন্দোলনের পথ, কর্মবিরতির পথ।
তো আমরা চাই না কঠোর কর্মসূচির দিকে যেতে। আমাদেরকে যদি বাধ্য করা হয় সেক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত আমরা নিব। তবে আমরা সেক্ষেত্রে কঠোর কর্মসূচির দিকে যেতে চাই না। আশা করি যে তার আগেই কর্তৃপক্ষ তাদের যে এক্ষেত্রে তাদের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো তারা মেনটেন করবেন এবং আমাদের দাবিগুলো তারা মেনে নেবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ।